শিশির বোসের ন্যারেটিভ কিন্তু মিলছে না, যে এখান থেকে সরাসরি উনি চলে গেলেন ড্রাইভ করে গোমোতে, ডাউট থেকে যাচ্ছে। আর তারপরে কি যে হার্ড পয়েন্টসগুলো আমাদের কাছে আছে, সেটা হচ্ছে একটা সিআই এর রিপোর্ট আছে এসকেপ সম্বন্ধে, তাতে কিন্তু শিখের কথাই লেখা হয়েছে যে এখন এই ডিক্লাসিফাইড ফাইলসগুলোর মধ্যে কিন্তু শিশির বোসের ভার্জনটা নেই। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে নিরবিচ্ছিন্নভাবে নেতাজি নিয়ে নানান মত আমরা তুলে ধরছি আপনাদের সামনে, কিন্তু আমরা নির্দিষ্টভাবে কোনো মতের প্রচারক নই। আমরা বিভিন্ন মানুষের বক্তব্য তুলে ধরছি। বিচার করবেন আপনারা, বিশ্লেষণ করবেন আপনারা। একজন নিরপেক্ষ স্বাধীন সাংবাদিক এবং সাংবাদিকতার ছাত্রের কাজ হচ্ছে বিভিন্ন মানুষের বক্তব্য তুলে ধরা, কখনো কোনো মতকে আপনাদের ওপর চাপিয়ে দেওয়ার বা আরোপ করার অধিকার অন্তত একজন নিরপেক্ষ সাংবাদিকের নেই বলে আমি মনে করি। আজ আমাদের সঙ্গে যিনি আছেন তিনি বিশিষ্ট নেতাজি গবেষক ডক্টর শঙ্কর চ্যাটার্জি, পেশায় তিনি একজন চিকিৎসক। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। এই যে আপনি ডায়ালিসিস বিভাগের একজন ডাক্তার, তো একদিকে ডায়ালিসিস, একদিকে নেতাজি রহস্যে ডায়ালিসিস করে সেখান থেকে মূল সত্যের নির্যাসটা আপনি বের করে আনছেন, মানে দুটো একদম বিপরীত মেরুর একটা কাজ। এটা কিভাবে ঘটলো? নেতাজির মিস্ট্রির ব্যাপারটা আমরা যদি বলি, নেতাজি মিস্ট্রি মানে কেন, নেতাজিকে আমরা বোঝার চেষ্টা যদি করি, আমার এটাই ধারণা যে এটা একটা সারা জীবনের সাধনা। নেতাজি মিস্ট্রির মধ্যে মানে অ্যাট্রাক্টেড হওয়াটা ছোটোবেলা থেকেই আমি নেতাজির অনুগামী ছিলাম। এবং শৈলেশ দের লেখা যে 3টে ভলিউম আছে, আমি সুভাষ বলছি, এই 3টে বই একেবারে আমার 12-13 বছর বয়সে একেবারে মানে সমস্ত একবারে থরলি পড়া হয়ে গেছিলো, সমস্ত মনে ছিল। তারপরে 1979 সালের সমর গুহর সে প্রকাশিত যে ছবিটাতে উনি ডিসক্রেডিটেড হন, কেউ ওনাকে ডেলিবারেটলি একটা মানে ফর্জ করার ছবি আর কি, সুপার ইম্পোজ করার ছবি ওনার হাতে দিয়ে দিয়েছিল, সেটা বলে উনি অনেকটা অপদস্থ হয়েছিলেন। তো এর পেছনেও আমার মনে হয়েছিল যে কোথাও একটা হয়তো কিছু সত্যি লুকিয়ে রয়েছে, যেটা উনি মনে প্রাণে বিশ্বাস করতেন। ওনার এই বিশ্বাসটা, ওনার ইমোশনটাকে কাজে লাগানো হয়েছিল। তারপরে হলো লেটেস্ট যেটা, সেটা হচ্ছে যে মুখার্জি কমিশনে সেই সময় আমি কাজ করতাম এখানে কলকাতাতে উডল্যান্ডস হসপিটালে। সেখানে একজন টি টেস্টার ভদ্রলোকের ডায়ালিসিস হতো, তার সঙ্গে বন্ধুত্ব ছিল জাস্টিস মুখার্জি। তার কাছে গিয়ে কিছু খবর যা পারতাম কালেকশন করতাম, গ্যাদার করতাম। তারপরে তখন আমার মনে হয়েছে, একটা ধারণা হয়েছিল যে হয়তো যে সন্ন্যাসীর কথা আমরা শুনে আসছি, গুমনামি বাবা, উনি নেতাজি। তারপরের ঘটনা হচ্ছে আমরা দেখলাম যে কাগজে এবং অন্যান্য জায়গায় বেরিয়ে গেল যে ডিএনএ টেস্ট নাকি মেলেনি। সেটাও একটা বিচিত্র ব্যাপার, সেটা পরে জানতে পেরেছিলাম। এর মধ্যে একদিন অম্লান কুসুম ঘোষ, তিনি একটা ইন্টারভিউ নিচ্ছিলেন জাস্টিস মুখার্জির। হ্যাঁ, স্টিং অপারেশন ঠিক বলা উচিত নয়, ওটা বাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, মোর বাই অ্যাক্সিডেন্ট দ্যান বাই ডিজাইন। আমি বলবো যে একটা ক্যামেরা অন থেকে গেছিলো সেই সময়, অফ দ্য কাফ জাস্টিস মুখার্জি এই কথাগুলোই বলেছিলেন। তো আমার বিশ্বাস যে উনি 100% নেতাজি, ফৈজাবাদের বাবাই হচ্ছেন নেতাজি। এগুলো ফলো করতে করতে তারপরে 2012 অনুজ ধরের সঙ্গে আমার আলাপ হয়, অনেক ইমেল এক্সচেঞ্জ হয়। ও নিজের সমস্ত মানে হোল লাইফটা একেবারে এর পেছনে, রিসার্চের পেছনে দিয়ে দিয়েছে। তারপর ধীরে ধীরে জয়শ্রী গ্রুপের সঙ্গেও আমার যোগাযোগ হয়ে যায় এবং একটা কাজ পেয়েছিলাম, সেটা হচ্ছে জয়শ্রী গ্রুপের বাংলা লেখার থেকে ইংরেজির ট্রান্সলেশন করা। সেই থেকে অনেক কিছু মানে জানতে পেরেছি আর কি। তো নিজের গবেষণা আমার খুবই কম, অন্যর গবেষণা আমি দেখে সেগুলো ট্রান্সলেশন ওয়ার্কটা আমি বেশি করেছি। ডক্টর মধুসূদন পালের 3 ভলিউম বই, নেতাজি সুভাষচন্দ্র, কিছু তথ্য, কিছু বিতর্ক এবং বিতর্ক। তো 3টে ভলিউম আছে, 3টে ভলিউম একটা ভলিউমে করা হয়েছে ইংরেজিতে। তো এসেজ অন মহাকাল নেতাজি মিস্ট্রি কানেক্টিং দ্য ডটস। তো সেই ট্রান্সলেশন ওয়ার্কটাও করার সুযোগ হয়েছে। ওই মহামানববাসে আমার বন্ধু রজত চক্রবর্তীর সঙ্গে ট্রান্সলেশন করার সুযোগ হয়েছিল। জয়শ্রী পত্রিকা একটা ইংলিশ বুলেটিন বেরোচ্ছিল, এখন বন্ধ আছে। তো সেই থেকে অনেক কিছু আমি জেনেছি। তারপরেও মানে বিস্ময়করভাবে পরে আমি জানতে পেরেছি যে আমার বাবার অত্যন্ত পরিচিত শ্রী দুলাল নন্দী, হ্যাঁ, চিত্তরঞ্জনে, আমার বাবা চিত্তরঞ্জনে ডাক্তার ছিল, উনি চিত্তরঞ্জনে, এবং একে অপরকে খুব ভালোভাবে চিনতেন, বন্ধুস্থানীয় আর কি।
তো উনি যে এই ব্যাপারের মধ্যে এইভাবে জড়িত আমার স্বপ্নেরও বাইরে ছিল। পরে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ব্যাপার কাকু, আপনি এই ধরনের এর মধ্যে কি করে এলেন? বলে আমরা তো গুণাক্ষরেও জানতে পারিনি। উনি বলেছিলেন যে তুমি কি করে জানবে, তোমার কাকিমাও জানতো না। তো এইভাবে আস্তে আস্তে ব্যাপারটার মধ্যে যেটুকুন আমার জানার সুযোগ হয়েছে। 2 দশক হয়ে গেল আমি ডায়ালিসিসের কাজ করি, ভ্যাসকুলার অ্যাক্সেস করি আর কি, ডায়ালিসিস পেশেন্টদের জন্য ওদেরই দেখাশুনো করি। তো এইভাবে দুটোই একসঙ্গেই চলছে। নেতাজি রহস্যে আমরা দেখতে পাচ্ছি যে 1941, এই 1941-এ আমরা দেখতে পাচ্ছি যে মহানিষ্ক্রমণ যেটা কথিত আছে, এলগিন রোডের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, শিশির বসু তাকে গাড়ি চালিয়ে নিয়ে গেছেন এবং অশোকনাথ বসুর ওখানে বারালিতে উনি একদিন ছিলেন। পরের দিন ফ্রন্টিয়ার মেল, সম্ভবত কালকা মেল, সেখান থেকে চলে যাচ্ছেন। তারপরে এই মহানিষ্ক্রমণের সূত্রপাত। কিন্তু পাশাপাশি আরেকটি ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর জয়ন্ত চৌধুরী বলছেন যে না, শিশির বসু গাড়ি চালিয়ে নিয়ে যাননি। সুরেশ বসুর ছেলে রঞ্জিত বসু সেখানে অনেক শিখরা যাতায়াত করতেন এবং শিখরাই নাকি গাড়ি চালিয়ে নিয়ে গেছেন, এটা উনি বলছেন। এখন এই দুটো ন্যারেটিভের মধ্যে আপনি কিভাবে দেখেন এই দুটো ন্যারেটিভকে? মানে কোনটা ঠিক কোনটা বেঠিক? মানে অনেক ন্যারেটিভ তো আমাদের কাছে আসে। সিক্রেসি ওয়াজ দ্য হলমার্ক অফ নেতাজিজ ফাংশনিং, এইটুকুন আমি বলতে পারি। সুতরাং সেদিন বা অন্যান্য পরবর্তীকালে যে ধরনের উনি মানে কার্যাবলী করেছেন, এক্স্যাক্টলি কি ঘটেছিল ওই মানে সেই দিনে আমি জোর গলায় বলতে পারবো না, এটাই প্রথম কথা। এইবারে আমরা বলি যে দুটো ন্যারেটিভ আছে, আপনি যেটা বললেন। একটা ন্যারেটিভের বেসিস হচ্ছে ডক্টর শিশির বোসের লেখা বই দ্য গ্রেট এস্কেপ। তাতে একেবারে মানে থ্রেডবেয়ার ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ লেখা রয়েছে উনি কীভাবে ওনার ছদ্মবেশের অ্যারেঞ্জমেন্ট হলো, গাড়ির অ্যারেঞ্জমেন্ট হলো, তারপরে শিশির বোস কীভাবে বেরোলেন ওখান থেকে, নেতাজি কীভাবে বেরোলেন, গাড়ি সে দরজা বন্ধ করা, কুকুর ঘেউ ঘেউ করা, অনেক রকম ডিটেলস হতে আছে। এর মধ্যে কিছু কিছু ইনকংগ্রুইটি আছে, যেটা হচ্ছে যে ওই বই লেখার আগে কিন্তু উনি একটা চিঠি লিখেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, যে নেতাজির ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে গভর্নমেন্টের কাছে কী ইনফরমেশান আছে। তো উনি নিয়ে গেছেন, উনি বই লিখছেন, উনি আবার সরকারকে জিজ্ঞেস করছেন যে কী ইনফরমেশান আছে। তো এটা একটু খটকা তো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পরবর্তীকালে ভগবানজি যে সন্ন্যাসীকে আমরা জানি, উনি বলেছেন যে বেরোবার সময় বা শেষ দেখা ওনার হয়েছিল কবিগুরুর সঙ্গে। আর এদিকে শিশির বোসের ন্যারেটিভ কিন্তু মিলছে না, যে এখান থেকে সরাসরি উনি চলে গেলেন ড্রাইভ করে গোমোতে। এই যে হার্ড পয়েন্টসগুলো আমাদের কাছে আছে, সেটা হচ্ছে একটা সিআইএর রিপোর্ট আছে এসকেপ সম্বন্ধে, তাতে কিন্তু শিখের কথাই লেখা হয়েছে। শিখের ডিসগাইজে উনি বেরিয়ে গেছেন এখান থেকে। এই ক্লাসিফাইড ফাইলসগুলোর মধ্যে কিন্তু শিশির বোসের ভার্জনটা নেই। এবার আপনাকে বলে রাখছি যে অশোকনাথ বোসের ফ্যামিলি যারা বারাড়ি কোকওয়ার্সে উনি থাকতেন, উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, তার বাড়িতে তার পুত্রবধূ জয়ন্তীদির মা, তো উনি যে ভার্জনটা বলেছেন, হ্যাঁ উনি ওখানে এসেছিলেন বা আলাদা ঘরে ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, জিয়াউদ্দিন বাড়ির একজন মহিলা এই ধরনের পুরো মিথ্যে কথা সাজিয়ে বলবে, এটাও আমার কাছে মানে ঠিক মনে হচ্ছে না। তো যেটা আমি বলবো, মেবি ট্রুথ লাইজ সামওয়্যার ইন বিটুইন। ওখানে উনি ডেফিনেটলি পৌঁছেছিলেন, ওখান থেকে উনি গাড়ি ধরেছিলেন, সেগুলো ঠিক আছে। পরে আবার কিভাবে কি ট্রেন চেঞ্জ করেছেন সেটাও বলতে পারবো না, কারণ এখানে বলা হয়েছে কালকা মেল। ওদিকে যে ভগতরাম তালওয়ারের যে এটা রয়েছে, ন্যারেটিভটা রয়েছে, ট্রেন বোধহয় মাঝখানে উনি চেঞ্জ করেছিলেন। তো ভগতরাম তালওয়ারের ডেসক্রিপশন আছে যে পেশাওয়ারেতে রেলওয়ে স্টেশনে উনি এসেছেন ফ্রন্টিয়ার মেলেতে। তো এই ব্যাপারটা কিন্তু আমি খুব সত্যি কথা বলছি, আমি নিজে অন্তত খুব মানে ডিপলি রিসার্চ করে দেখিনি। এই জিনিসগুলো কিন্তু আছে, মানে একটু মানে কন্ট্রাডিকশনস আছে কোথাও কোথাও। তো এদের ফ্যামিলি, এর থেকে আমি শুনেছি যে প্রথমে ঠিক হয়েছিল আসানসোলে যাওয়া হবে। আসানসোলে ওখানে ইউরোপিয়ান অ্যাংলো ইন্ডিয়ান অনেক মানে সংখ্যাটা অনেক বেশি ছিল। জিয়াউদ্দিনকে হয়তো চিনতে পারতো না, কিন্তু ইউরোপিয়ান বা ব্রিটিশ পুলিশ অফিসার তারা মানে শিশির বোসকে চিনে ফেলবে এরকম একটা ভয় ছিল, সেই জন্যে ওটা মানে চেঞ্জ করে গোমোতে নিয়ে যাওয়া হয়। 1945 যে বিমান দুর্ঘটনা, সুভাষচন্দ্র নিজেই এই টোটাল প্ল্যানটাকে সাজিয়েছিলেন নিজেই, যাতে ব্রিটিশদের সন্দেহ এড়িয়ে তিনি তার গন্তব্যে পৌঁছতে পারেন। ব্রিটিশ ইন্টেলিজেন্সের মতো তুখোর চৌখস একটা ইন্টেলিজেন্স, তারা তো কল লিস্ট দেখেই বুঝতে পারবে যে এটা বিমান দুর্ঘটনা হয়নি। সুতরাং কোথায় সুভাষের গন্তব্য যেখানে ছিল, মাঞ্চুরিয়া, রাশিয়া, এসব জায়গায়, সেইখানে আমরা তৎপর হই। তাহলে সুভাষচন্দ্রের মতো যে আইসিএস পরীক্ষায় র্যাঙ্ক করেছে, যার মাথায় এরকম বুদ্ধি, সে এই কাঁচা কাজটা কেন করবেন? ওরকম ফেনোমেনাল ইন্টেলিজেন্সের মানুষ বোধহয় একজন জন্মায়। ওনার অ্যাভেলেবল টাইম এবং রিসোর্সেস দুটোই দেখতে হবে। আমি যদি একটা কাউকে ধোকা দিতে যাই বা লোকের চোখে ধুলো দিতে যাই, একদম পারফেক্ট তো হবে না। টাইম অত্যন্ত শর্ট ছিল ওনার হাতে,
তো উনি সিঙ্গাপুর থেকে প্রথমে ব্যাংকক থেকে দাইরেনে গিয়ে ওনার যোগাযোগ যেটা হয় সেটা হচ্ছে ফিল্ড মার্শাল কাউন্ট তেরাউচির সঙ্গে। ফিল্ড মার্শাল কাউন্ট তেরাউচি ছিলেন রয়্যাল ফ্যামিলির সঙ্গে রিলেটেড জাপানের, এবং মানে জাপানিজ ডিপ স্টেট যেটা বলা হতো, জাপানিজ ডিপ স্টেট যেটা হয়তো মানে আর্মির সমস্ত মেম্বাররাও জানে না যে কী কী ডিসিশন নেওয়া হচ্ছে, পরে সেটা ইমপ্লিমেন্টেড যখন হচ্ছে গ্রাউন্ডে। সো হি ওয়াজ ওয়ান অফ দি ফান্ডামেন্টাল পলিসি মেকার্স, মানে জাপানের ফরেন পলিসির উপরে বিরাট ওনার হোল্ড ছিল। এবং তার সঙ্গে যেটা ছিল যে ব্ল্যাক ড্রাগন সোসাইটি, সেখানেও ওনার লিঙ্ক ছিল। ব্ল্যাক ড্রাগন সোসাইটি হচ্ছে জাপানের একটা মানে শ্যাডোই অর্গানাইজেশন, যেটা ওরা মানে ব্ল্যাক অপসগুলো করতো, ওরা ব্ল্যাক অপারেশনস যেগুলো কেউ জানতে পারে না, করে না, একেবারে গোপনীয় জিনিসগুলো করতো। তো এদের হেল্প নিয়ে গোটা ব্যাপারটা কিন্তু অর্কেস্ট্রেট করতে হেল্প করেছিলেন ফিল্ড মার্শাল কাউন্ট তেরাউচি দাইরেন থেকে বসে। দাইরেন ছিল ওনার হেডকোয়ার্টার্স, যেটা দাইরেন হচ্ছে চাইনিজ ল্যান্ডমার্ক মানে মাঞ্চুরিয়াতে লোকেটেড। আচ্ছা, এবারে দেখুন ক্র্যাশের জায়গাটা উনি চুজ করলেন যে হ্যাঁ এখান থেকে ক্র্যাশ হয়েছে, খবরটা ছাড়া হবে এমন একটা জায়গায় যেখানে পৌঁছতে খুব দেরি হবে, ফরমোসা মানে তাইওয়ান বলা হয় এখন। তো তাইওয়ান পৌঁছতে তো বেশ খানিকটা টাইম লেগে যাবে লোকের যে ফ্যাক্ট ফাইন্ডিং করতে। তাইওয়ান থেকে টোকিও যেরকম মানে দূরত্ব, সেরকম আপনার দাইরেন থেকে তাইহোকোর দূরত্ব ততটাই, কি তার থেকেও বেশি। একটা ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করুন, মানে অফ রুট জায়গা অ্যাকচুয়ালি। তো সেখানে ক্র্যাশ এরা খবর দিচ্ছে কবে, 19 তারিখে ক্র্যাশ হয়ে গেছে, আর অ্যানাউন্স করছে 22 তারিখ, 22 অ্যানাউন্সমেন্টটা হচ্ছে। এই 3টে দিন হচ্ছে অত্যন্ত ভাইটাল টাইম, এনাফ ফর 1 person টু গো টু রাশিয়ান অকুপাইড টেরিটরি। উনি ক্রস ওভার করে গেছেন, তারপরে জিনিসটা অ্যানাউন্স হচ্ছে। সুতরাং ওই তাইহোকুতে কি উইন্ডো ড্রেসিং করার প্রয়োজন ছিল? এরপর ওএসএস আর ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্স তারা তো ঝাঁপিয়ে পড়বে ওই জায়গাটাতে, পড়েছিল, তারা ঝাঁপিয়ে পড়েছে, চতুর্দিকে খুঁজছিল। যে ওএসএস এর যে ইনচার্জ ছিল, মানে চিফ ছিল ওখানে, সে পরে বলেছে যে আমাদের মোস্ট ওয়ান্টেড লিস্টের নাম্বার 1 ছিল সুভাষচন্দ্র বোস। সো দেয়ারফর দে মাস্ট হ্যাভ রিচ দেয়ার। ওরা পৌঁছেছে, ওরা তন্ন করে খুঁজেছে। আপনি যেটা বললেন কল লিস্ট বা লগবুক, সেখানে ফ্লাইটের কোনো রেকর্ড নেই, করার দরকার ছিল না, কারণ ওরা জানতো যে ওই নানমন মিলিটারি হসপিটালে ফার্স্ট থিং হচ্ছে ডেথ সার্টিফিকেট, যে মারা গেছে তার কোনো ছবি নেই। ডেথ সার্টিফিকেট আছে কার নামে, যেটা চালানো হচ্ছে সেটা হচ্ছে ইচিরো ওকুরা। কজ অফ ডেথ ইজ কার্ডিয়াক ফেলিয়ার। কোথাও কোনো বার্নের নেই, কোথাও কোনো অ্যাক্সিডেন্টের উল্লেখ নেই, কিছুই নেই। ইচিরো ওকুরাকে বলা হচ্ছে যে সুভাষচন্দ্র বোস, কেন না গোপনীয়তা। সো গোটা ব্যাপারটা অ্যাবসার্ড, সেটা তো কয়েকদিনের মধ্যেই ধরা পড়ে যাবে। মানে ওই জায়গাতে কোনো কাভার আপের উনি চেষ্টাই করেননি, উনি শুধু সময়টুকু চেয়েছিলেন জাস্ট বেরিয়ে যাওয়ার জন্য। আপনি নিজেকে আমেরিকান ইন্টেলিজেন্স ওএসএস এর জায়গায় নিজেকে চিন্তা করুন, আমার এনিমি নাম্বার 1 আমাকে চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে, এইবারে আমি কি করব? গেছে কোথায়? রাশিয়ানদের টেরিটরিতে। আমি বড় জোর তাদের কাছ থেকে সিক্রেটলি আমি বলতে পারি, আর এটা নিয়ে কি আমি চেঁচামেচি করে আমার কী লাভ হবে? আমি যদি ডিক্লেয়ার করে দিই যে আমার এনিমি নাম্বার 1 বেঁচে আছে, এয়ার ক্র্যাশ ইজ ফলস, হি ইজ অ্যালাইভ অ্যান্ড হি ইজ ইন রাশিয়ান টেরিটরি, তার এফেক্টটা কী হবে? তার এফেক্ট এটাই হবে যে আমাদের মানে অ্যাংলো আমেরিকান পাওয়ার্স, তারা তো নিজেদের এজেন্টদের তৈরি করছে, ভারত থেকে ভাগ করে তারা তাদের হাতে পাওয়ারটা দেবে। এজেন্টদের কী হবে? আমি যদি ডিক্লেয়ারই করে দিই সেই লোকটা বেঁচে আছে, তাহলে কি এজেন্টরা সেফ থাকবে? তখন তো লোকেরা ডিমান্ড করবে যে তাকে ভারতে নিয়ে আসা হোক, যে সুভাষচন্দ্র বোস সে চলে গেছে, হি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, হি ইজ অ্যালাইভ, লেট হিম কাম ব্যাক টু ইন্ডিয়া, পিপল উইল ডিমান্ড হিজ কামিং ব্যাক, দে উইল ডিমান্ড ফর হিজ রিটার্ন। তখন এই এজেন্ট বাবাজিদের কী হবে? সো দেয়ারফোর উনি যে মানে কভার স্টোরিটা বানিয়ে উনি ডিসঅ্যাপিয়ার করে বেরিয়ে গেলেন, দ্যাট ওয়াজ অনলি টু ডিসঅ্যাপিয়ার, তাদের চোখে ধুলে দেওয়ার জন্যে। সাবসিকুয়েন্টলি যেটা হলো, এই গল্পটাকে কাজে লাগিয়েছে অ্যাংলো আমেরিকান পাওয়ার্স। তারা বললো হ্যাঁ ঠিক আছে, মারা গেছে, চেপে গেল ব্যাপারটা। তারা কিন্তু খোঁজ নিচ্ছিল, দে ওয়ার স্টিল আফটার হিম। আর ফ্রেঞ্চ ইন্টেলিজেন্সের রিপোর্ট রয়েছে যে এই লোকটা কী করছিল না করছিল। ব্রিটিশ ইন্টেলিজেন্সের আলাদা ইনভেস্টিগেশন রিপোর্ট আছে, আমেরিকান ইন্টেলিজেন্স ওএসএসের আলাদা ইনভেস্টিগেশন রিপোর্ট আছে, তাইওয়ানের লোকাল যে ওদের যে মিলিটারি ইন্টেলিজেন্স ছিল তাদের রিপোর্ট আছে। এই চারটে এরা সমস্ত ইনভেস্টিগেট করে এদের ফাইনাল ওপিনিয়ন হচ্ছে যে দেয়ার ইজ নো কনক্লুসিভ এভিডেন্স অফ হিজ ডেথ। বেঁচে আছে বা কী আছে এই কথা কিন্তু কোথাও তারা বলেনি। ইনডাইরেক্টলি অনেক প্রুফ চলে এসছে। ইভ্যান জেনকিন্স সে ভাইসরয়কে চিঠি লিখছে যে আমরা কিভাবে ডিল করবো, whether we deal with him as a war criminal, or we do a court martial inside India, or we leave him as he is. তো ওয়ার ক্রিমিনাল কথাটা ওরা নিজেরা ইউজ করেছে, এবং সে যেখানে আছে তাকে সেইভাবেই আমরা ছেড়ে দিই, অ্যান্ড নট আস্ক ফর হিজ রিলিজ।
এ কথাই তো তারা বলেছে। সো জানতে পেরে গেছিল, উনিও জানতেন জানতে পেরে যাবে, কিন্তু জানতে যখন পেরে যাবে তারা কিছু করতে পারবে না, তারা উচ্চবাচ্যও করতে পারবে না। এবং তাদের যে এজেন্টরা রয়েছে আমাদের এখানে বসে, যারা পরবর্তীকালে ক্ষমতা উপভোগ করেছে, যারা পাওয়ারে চলে এসেছিল, তারা তো ওদের এজেন্ট ছিল, চোজেন পিপল। তো তারাও ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছে, তারা স্টোরিটাকে কাজে লাগিয়েছে, এটাই ঘটেছে। সুতরাং আইদার ওয়ে ইট ওয়াজ এ উইন উইন সিচুয়েশন ফর নেতাজি। উনি চলে গেলেন, এরা জানতে পেরে গেল, কিছুই করতে পারলো না। হাম্পাদের মধ্যে যে লিড করছিল আর কি, তার নাম হচ্ছে জেনারেল শিবা বা জেনারেল ডেথ। লম্বা চওড়া চেহারা, সবসময় মাঙ্কি ক্যাপ পরে উনি থাকতেন, আর হি ওয়াজ এ মিলিটারি এক্সপার্ট। এবং তারা খাম্পারা সবাই তার কথাই শুনতো, এবং উনি নিজেও 2-4টে গেরিলা অপারেশন খুব সুন্দরভাবে, একেবারে নিপুণভাবে উনি কন্ডাক্ট করেছিলেন চাইনিজ রেড আর্মির বিরুদ্ধে। জেনারেল ডেথ বা জেনারেল শিবা লোকটা কে?